গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কৃষ্ণপক্ষ। আজ তৃতীয় পর্ব। প্রিয়তমেষু, তুমি ভোরবেলা হুট করে চলে গেলে। এটা একদিকে ভালোই হয়েছে, আমি নিজেকে গুছিয়ে নেবার সময় পেয়েছি, বিরহে কাতর হইনি। গল্প উপন্যাসের নায়িকারা সম্ভবত বিরহে কাতর হয়ে কাঁদতে বসত। আমি কি করেছি জানো? আমি খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে নিজে নিজেই আরেক কাপ চা বানিয়ে খেলাম। চা শেষ করার আগেই তোমার বন্ধু এবং বন্ধু পত্নী এসে উপস্থিত। রাতে আমাদের ফেলে রেখে দুজনেই চলে গিয়েছিল, এই দুঃখে তারা কাতর। তোমার বন্ধু বজলু সাহেব একটু পরপর বলছেন, ভাবি, আমি একটা ছাগল, শুধু ছাগল না, রাম ছাগল, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। বেচারার ক্ষমা প্রার্থনার ভঙ্গি দেখে মায়া লাগছিল। তিনি অবশ্যই তোমাকেও একটু পরপর রাম ছাগল বলছেন, কারণ তুমি আমাকে ফেলে রেখে চলে গেছ। বজলু সাহেবের স্ত্রী আমাকে আড়ালে নিয়ে একগাদা প্রশ্ন করলেন। সেই সব প্রশ্নের 70% চূড়ান্ত রকমের অশ্লীল। এই মহিলার অশ্লীল কথাবার্তার দিকে মনে হয় খুব ঝোঁক আছে। শুরুতে তার কথাবার্তা শুনে রাগ লাগছিল, তারপর অবশ্যই রাগ দূর করে হেসে হেসে আমিও বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছি। বাসায় ফেরার সময় খুব টেনশন হচ্ছিল। ভেবেছিলাম বাসায় ভয়াবহ কিছু হয়ে গেছে। বাবার হার্টের অসুখ, মাইল্ড স্ট্রোক জাতীয় কিছু হওয়া বিচিত্র নয়। হবার সম্ভাবনাও অনেকখানি। কারণ হচ্ছে বাবা তার পছন্দের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক করে রেখেছেন। বাবা হচ্ছেন সেই জাতের মানুষ যারা মনে করেন এই পৃথিবীতে তাদের মতামতটাই প্রধান, অন্য কারোর কোনো মতামত থাকতে পারে না, থাকা উচিত না। ওই ছেলের সঙ্গে বাবার পরিচয় কি করে হলো শোনো। একদিন বাবার খুব মাথা ব্যথা, প্যারাসিটামল কেনার জন্য একটা ফার্মেসিতে গেলেন। 10 টাকার প্যারাসিটামল কিনে মানিব্যাগের জন্য পকেটে হাত দিয়ে দেখলেন মানিব্যাগ আনেননি। বাবা বললেন, টাকা আনতে ভুলে গেছি, পরে এসে টাকা দিয়ে নিয়ে যাব। দোকানদার বলল, আচ্ছা। সে ওষুধ তুলে রাখল। দোকানে বসা অল্প বয়স্ক একটা ছেলে বলল, রমেশ মিয়া, ওষুধ দিয়ে দিন। ছেলেটা বাবার দিকে তাকিয়ে বলল, আপনি আবার যখন এদিকে আসবেন তখন টাকা দিয়ে দিলেই চলবে। বাবা বললেন, তার প্রয়োজন নেই, আমি টাকা দিয়েই ওষুধ নেব। আপনার ভদ্রতার জন্য ধন্যবাদ। এই ভদ্রতাকে আপনি সবার সঙ্গেই করেন? জি না, আপনি 10 টাকার ওষুধ কিনেছেন বলে ভদ্রতাটুকু করতে পারছি। 1000 টাকার ওষুধ কিনলে করতে পারতাম না। তার কারণও আছে। একবার একটা লোক 200 টাকার ওষুধ কিনে বলল, টাকা আনতে ভুলে গেছি, এক্ষুনি টাকা এনে দিচ্ছি। সেই এক্ষুনি এখনো শেষ হয়নি, 3 মাস হয়ে গেল। বাবা বাড়ি থেকে টাকা নিয়ে গেলেন, ওষুধ কিনলেন। ছেলেটির সঙ্গে আরো খানিকক্ষণ কথাবার্তা হলো। জানা গেল সে ডাক্তার, গত বছর মাত্র পাশ করেছে। কথা বলে বাবা মুগ্ধ। বাবা সহজে মুগ্ধ হন না, তিনি সহজে যা হন তা হল বিরক্ত। তিনি যখন মুগ্ধ তখন ধরে নিতে হবে মানুষটার মধ্যে মুগ্ধ হবার মতো কিছু আছে। ভদ্রলোক কয়েকবার এলেন আমাদের বাসায়। আমি খুব আগ্রহ নিয়ে তার সঙ্গে কথা বললাম। বাবা কেন মুগ্ধ হলেন তা জানাই ছিল আমার আগ্রহের প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, বাবার প্রিয় মানুষটির সঙ্গে তোমাকে মিলিয়ে দেখতে চাচ্ছিলাম। মিলিয়ে মন খারাপই হলো, আবরার সাহেবকে 190 দিলে তুমি পাও 40। মানুষটা অসম্ভব ভদ্র। মেকি ভদ্রতা না, আসল জিনিস। বাবা একদিন জিজ্ঞেস করলেন, কিরে, ছেলেটা কেমন? আমি বললাম, ভালো। বাবা ধমক দিয়ে বললেন, বি স্পেসিফিক, কেন ভালো? তার সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়, বুদ্ধিমান মানুষ। আর কিছু? উনি খুব ভদ্র। আর কিছু আছে? আর মনে পড়ছে না বাবা। তার খারাপ কোন দিক চোখে পড়েছে? উনি খানিকটা ফর্মাল।
ইনফর্মাল হবার মতো পরিচয় তো হয়নি যে ইনফর্মাল হবে। এটা ছাড়ার কোনো পয়েন্ট আছে? ওনার মধ্যে এক ধরনের কাঠিন্য আছে। কাঠিন্য মানে? ওনার সঙ্গে যখন কথা বলি তখন ওনাকে কেন যেন মাস্টার মাস্টার মনে হয়। এছাড়া আর কিছু মনে পড়ছে না? জি না। ভালো কথা। আমি এই ছেলের সঙ্গে তোর বিয়ে দেবার কথা চিন্তা করছি। প্রাথমিক আলোচনা ছেলের বাবার সঙ্গে করেছি, তারা যথেষ্ট আগ্রহী। আমি ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরও কিছু খোঁজ নেব, তারপর ফাইনাল কথা বলবো। তোকে খবরটা দেয়া দরকার বলেই দিচ্ছি। তোর মতামত চাচ্ছি না, বুঝতে পারছিস? পারছি। একটা কথা তোকে বলা দরকার। এই ছেলে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় গত 15 বছরের রেকর্ড ভেঙেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। একটা গাধা টাইপ ছেলের সঙ্গে মহাসুখে জীবনযাপন করার চেয়ে একটা ব্রাইট ছেলের সঙ্গে মোটামুটি সুখে জীবনযাপন করাও আনন্দের। এই কথাটা মনে রাখবি। এখন যা। তুমি তো বাবাকে চেনো না, কাজেই বুঝতে পারছো না যে বাবার মুখের উপর কথা বলা সম্ভব না। আমি কিছুই বললাম না। তার 4 দিন পরে ছেলের মা আমাকে দেখতে এলেন। মহিলার মনটা মায়ায় ভর্তি। তিনি কি করলেন জানো? আমাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ খুব কাঁদলেন। তারপর একটা মুক্তা বসানো আংটি আমার হাতে পরিয়ে দিলেন। সেই আংটি আমি সারাক্ষণ হাতে পড়ে থাকি, এখনো আছে। শুধু বিয়ের দিন খুলে ভ্যানিটি ব্যাগে রেখেছিলাম। আংটি পরে থাকতে হয় বাবার ভয়ে। বুঝলেন? আপনি কি বুঝতে পারছেন আমি কি সমস্যায় আছি? পারছেন না। শুধু রাগ করছেন এত ঘটা করে ওই ছেলের কথা লিখলাম বলে। এখন যে কথাটি লিখব তা পড়লে তোমার সব রাগ চলে যাবে। কথাটা হচ্ছে, আমি আমার সমগ্র জীবনের বিনিময়ে তোমাকে চেয়েছিলাম, তোমাকে পেয়েছি। পৃথিবীর কাছে আমার আর কিছুই চাইবার নেই। ওর চোখ ঘুমে জড়িয়ে আসছে। সে খাতা বন্ধ করে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ল। গাঢ় ঘুম। ঘুমের মধ্যে বিচিত্র একটা স্বপ্ন দেখল। মুহিব বেড়াতে এসেছে তাদের বাসায়। খালি গায়ে এসেছে। মুহিব গম্ভীর মুখে বলল, অরু, তুমি তোমার বাবা মাকে ডেকে আনো। আমি ওনাদের সঙ্গে দেখা করতে এসেছি। খালি হাতে আসেনি, মিষ্টি নিয়ে এসেছি, 2 কেজি স্পঞ্জ রসগোল্লা। অরু বলল, তুমি খালি গায়ে এলে? খালি গায়ে নিয়ে এসে কি করব? তুমি আমার পাঞ্জাবিটা পুড়িয়ে ফেললে না? পাঞ্জাবিটা পরে আসবো বলে ভেবেছিলাম। এইভাবে তো তুমি বাবা মার সঙ্গে দেখা করতে পারবে না। তাহলে কি করব, চলে যাব? না, চলে যাবে কেন? আমার ঘরে চুপচাপ বসে থাকো, আমি তোমার জন্য চট করে একটা পাঞ্জাবি বানিয়ে দিই। পারবে? অবশ্যই পারবো, কাপড় কেনা আছে। সময় লাগবে না তো? না, সময় লাগবে না। সিম্পল পাঞ্জাবি বানাবো, গলায় একটু হালকা সুতার কাজ করে দেব। দেরি হবে না তো? না, দেরি হবে না। স্বপ্নের পরবর্তী অংশে দেখা গেল অরুর বিছানায় শুয়ে মুহিব ঘুমুচ্ছে, তার গায়ে সাদা চাদর। অরু মেঝেতে বসে পাঞ্জাবির গলায় সুতোর কাজ করছে। কাজটা খুব দ্রুত করতে হচ্ছে বলে সূঁচ বারবার আঙুলে ফুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। সেই রক্ত লেগে যাচ্ছে পাঞ্জাবিতে। অরু যতই তাড়াহুড়া করছে ততই পাঞ্জাবির গায়ে রক্ত মেখে যাচ্ছে। মহসিন বলল, শালা হারামি। এই জাতীয় গালি সে কিছুক্ষণ পরপর দিচ্ছে। যাকে দেয়া হচ্ছে সে অবশ্যই শুনছে না। সে 10 টনি ট্রাক নিয়ে ছুটে যাচ্ছে, যার পেছনে বাম্পারে লেখা মায়ের দোয়া। এই ট্রাক ড্রাইভার মহসিনকে সাইড দিচ্ছে না। অন্যদের দিচ্ছে, কিন্তু মহসিনের পিকআপকে দিচ্ছে না। ট্রাক ভর্তি করোগেটেড টিনের শিট। টিনের শিটের উপর 2 জন কুলি মাথায় গামছা বেঁধে বসে আছে। 2 জনের হাতেই বিড়ি। তারা খুব মজা পাচ্ছে। সাইড চেয়ে যে কোনো গাড়ি হর্ন দেয়া মাত্র ট্রাক তাকে সাইড দিয়ে দিচ্ছে। শুধু মহসিন যখন হর্ন দিচ্ছে তখন ট্রাক চলে যাচ্ছে মাঝ রাস্তায়। ট্রাকে বসে থাকা কুলি 2 জন দাঁত বের করে হাসছে। তারা খুব মজা পাচ্ছে। মুহিব বলল,
পাল্লা দিয়ে লাভ নেই ড্রাইভার সাহেব, ও সাইড দেবে না। মহসিন ক্রুদ্ধ গলায় বলল, সবারে দিতেছে, আমারে দিব না কেন? কে জানে কেন, কোন একটা তামাশা করছে। আমাদের আগে যাবার দরকার নেই, আমরা পেছন পেছনেই যাই। ট্রাকের পেছনে থাকলে রাস্তা দেখা যায় না, চালাইতে অসুবিধা। তাহলে এক কাজ করি, চলুন চায়ের দোকান দেখে গাড়ি থামান, আমরা চা খাই, ট্রাকের মধ্যে চলে যাক। এই হারামজাদারে ওভারটেক করতে না পারলে আমি বাপের ঘরের না। কোনো দরকার নেই ভাই, আপনি গাড়িটা থামান, আমরা চা খাই, চায়ের তৃষ্ণা হচ্ছে। মহসিন নিতান্ত অনিচ্ছায় গাড়ি থামাল। মুহিব প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় নিয়ে চা খেল। লিনাও মুহিবের সঙ্গে নেমেছে, সেও চা খাবে। তাকে পিরিচে করে চা দেয়া হয়েছে, সে চা খাচ্ছে। লম্বা ঘুম দেওয়ায় তার নিজস্ব ব্যাটারি চার্জ হয়ে গেছে। সে ক্লাস 2 বাংলা বইয়ের সব ছড়া একের পর এক শুনিয়ে যাচ্ছে। ছড়া বলছে হাত পা নেড়ে। ছড়া বলার ফাঁকে ফাঁকে পিরিচের চা ঢেলে তার মুখে ধরে খাইয়ে দিতে হচ্ছে। মুহিবকে এখন লিনা ডাকছে ছোট মামা। ছোট মামা কেন ডাকছে সেই জানে। ছোট মামা কি, রংতুলি কবিতা শুনবে? বলো। রংতুলিতে ছোপছাপ, মাঠের পাশে ঝোপঝাপ, ঝোপের পাশে সোনার গাঁও, একটুখানি বসে যাও। মহসিন গম্ভীর মুখে একটু দূরে দাঁড়িয়ে আছে। তার মেজাজ ভয়ঙ্কর খারাপ। কেন যেন তার ধারণা হয়েছে যে তাদের পেছনে না দেখে ট্রাকটাও থেমেছে, অপেক্ষা করছে কখন আবার আসে। যেই সে পিকআপ নিয়ে দেখা দেবে, অমনি ট্রাক ড্রাইভার আগের ফাজলামি শুরু করবে। হারামজাদা। লিনা চা শেষ করে বলল, নাচ দেখবে ছোট মামা? এখানে নাচবে? হ্যাঁ, আমি সব জায়গায় নাচতে পারি। এখন তো আমরা রওনা হব, আমরা বরং চিটাগাং পৌঁছে নাচ দেখব। তাহলে কবিতা বলি। বলো। খোকন খোকন ময়না, পরিয়ে দেব গয়না, খোকন যাবে মামার বাড়ি, আর যে দেরি সয় না। মহসিন যা ভেবেছিল তাই। তারা রওনা হয়েছে 15 মিনিট পর। 15 মিনিটে ট্রাক অনেক দূর চলে যাওয়ার কথা, তা তারা যায়নি। মহসিন পিকআপ নিয়ে কিছু দূর এগোতেই দেখল ট্রাক। কুলি দুজন পিকআপের দেখা পাওয়া মাত্র আনন্দে হেসে ফেলল। মহসিন বলল, হারামজাদা কুত্তা। মুহিব বলল, ড্রাইভার সাহেব, আপনি ওদের লক্ষ্য করবেন না, নিজের মতো করে চালান। মহসিনের চোয়াল শক্ত হয়ে গেছে, চোখ লালচে। সে বিড়বিড় করে কি যেন বলল। ট্রাকে বসে থাকা কুলি দুজন দাঁত বের করে হাসছে। একজন আঙুল দিয়ে দেখাচ্ছে। মহসিন দাঁতে দাঁত চেপে বলল, শুয়োরের বাচ্চা। আর তখনই ট্রাক সাইড দিল। ট্রাক ড্রাইভার জানলা দিয়ে হাত বাড়িয়ে ইশারা করল চলে যেতে। মহসিন তাই করল। নিমেষে ট্রাকের পাশাপাশি চলে এলো। ভুল যা করার তাইরই মধ্যে হয়ে গেছে। মহসিনের সামনে কোকাকোলা কোম্পানির মাইক্রোবাস। পেছনে যাবার উপায় নেই, পেছনে ঢাকা চিটাগাং লাইনের বিরাট এক হীনবাস। বাস ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে, কান ঝাঁঝা করছে। ট্রাক ড্রাইভার কি ইচ্ছে করে তাকেই বিপদে ফেলেছে, না রসিকতা? মহসিনের 30 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা কোনো কাজে লাগছে না। মাথা কাজ করছে না, চোখের দৃষ্টিও ধোঁয়াটে হয়ে গেছে। মনে হচ্ছে হঠাৎ ঘন হয়ে কুয়াশা পড়েছে, স্টিয়ারিং হুইল হয়ে গেছে পাথরের মতো শক্ত। মহসিন চোখ বন্ধ করে ফেলল। লেনা শক্ত করে মুহিবের গলা জড়িয়ে ধরে আছে, কিন্তু তাকিয়ে আছে চোখ বড় বড় করে। মাইক্রোবাস মুখোমুখি ধাক্কা দিয়ে মুহিবদের পিকআপকে রাস্তায় ছুঁড়ে ফেলল। মিরুর মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আবির দুপুর থেকে কিছু মুখে দিচ্ছে না, ঠোঁট শক্ত করে বন্ধ করে আছে। গায়ে একটু গরম, সেই উত্তাপ অবশ্যই থার্মোমিটারে ধরা পড়ছে না। মিরুর ধারণা জ্বর আছে। সে খানিকক্ষণ পরপর ছেলের কপালে এবং বুকে হাত রাখছে। মিরুর মা বেশ বিরক্ত হচ্ছেন, সেই বিরক্তি প্রকাশ করছেন না। মেয়ের আহ্লাদি প্রশ্রয় দিচ্ছেন না, সহ্য করার চেষ্টা করছেন।
মিরু মার ঘরে ঢুকে কাঁদো কাঁদো গলায় বলল, কি করি মা বলো তো? রাহেলা আবেগশূন্য গলায় বললেন, আবার কি হয়েছে? বাবুর গা গরম, জ্বর জারি হয়েছে বোধহয়। বাচ্চাদের তো জ্বরটর হবেই। শ্বাস নেবার সময় কেমন শাঁসা শব্দ হয়, বুকে বোধহয় ঠান্ডা বসে গেছে। আবরার আসবে বলেছে, ও এলে ওকে দেখা। সে তো আর চাইল্ড স্পেশালিস্ট না। চাইল্ড স্পেশালিস্ট খোঁজার মতো কিছু হয়নি মিরু। দুপুর থেকে কিছু মুখে দিচ্ছে না। খিদে হচ্ছে না তাই মুখে দিচ্ছে না, তুই শুধু শুধু ব্যস্ত হচ্ছিস। আবিরের বাবাকে একটা ট্রাঙ্ক কল করবো মা? করতে চাইলে কর, তবে ছেলের অসুখের কথা না বলাই ভালো, চিন্তা করবে। মিরুর চোখ মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। সে হাসি মুখে বলল, টেলিফোনটা তোমার ঘরে নিয়ে আসি মা? রাহেলা বললেন, নিয়ে আয়। বাবার ঘর থেকে টেলিফোন করা বিরাট যন্ত্রণা। 3 মিনিটের বেশি কথা বললেই তিনি রেগে যান। পৃথিবীর কোনো স্বামী স্ত্রী কি পারে 3 মিনিটে তাদের কথা শেষ করতে? রাহেলার দাঁত ব্যথা করছে। তিনি চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছেন। মিরু আবিরকে তার পাশে বসিয়ে টেলিফোন আনতে গেছে। রাহেলা হাত বাড়িয়ে আবিরকে কোলে নিতে নিতে দীর্ঘশ্বাস ফেললেন। এই মাসে মিরুর এটা 2য় দফায় লং ডিস্টেন্স কল। এক একটা কলে 1000-1200 করে বিল হয়। আজ এই মেয়ে কতক্ষণ কথা বলবে কে জানে। গত মাসে টেলিফোন বিল এসেছে 6000 টাকা। 6000 টাকা টেলিফোন বিল দেওয়ার মতো অবস্থা সংসারের নাই, তা এই মেয়ে বুঝবে না। তার মেয়ে এত বোকা কখনো ছিল না, বিয়ের পর বোকা হয়ে গেছে। মনে হয় আরও হবে। মানুষ নষ্ট হয় সঙ্গদোষে। মিরুর স্বামী মুখলেসুর রহমানই মেয়েটার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে দিচ্ছে। মুখলেসুর রহমান স্বভাব কৃপণ, চালিয়ার ধরনের ছেলে। 1 বছরের মতো বাইরে আছে, একবারও টেলিফোন করেনি। ডলার নষ্ট হবে। স্ত্রীর হাত খরচের টাকাও আসছে না। চিঠি লিখেছে, কষ্ট টষ্ট করে চালিয়ে নাও, ডলার জমাচ্ছি, পরে কাজে লাগবে। তোমার বাবার কাছ থেকে কিছু ধার নাও, আমি দেশে এসে শোধ করব। আবিরের জন্মের সময়ও একই ব্যাপার। ক্লিনিকে বাচ্চা হলো, নর্মাল ডেলিভারি নয়, সিজারিয়ান। 17,000 টাকা বিল। সেই টাকা তাদেরকেই দিতে হয়েছে, কারণ জামাই হাসি মুখে বলেছে, টাকাটা কি আপনারা দেবেন না আমি দেব? আপনার মেয়ে বলছিল আমি দিলে আপনারা মাইন্ড করবেন, এই জন্য জিজ্ঞেস করছি। রাহেলা বললেন, আমি দেব, তোমাকে ভাবতে হবে না। ভাবছি না তোমা, মোটেই ভাবছি না। তবে এইসব পুরনো নিয়মকানুন বদলানো উচিত। বিয়ের পর মেয়ের সব দায় দায়িত্ব স্বামীর। বাবা মার এটা নিয়ে ভাবাই উচিত না। 1 বছর ধরে স্ত্রী পুত্র ফেলে সে নিউ জার্সিতে আছে। ইচ্ছা করলেই দুজনকে নিয়ে যেতে পারে, নেবে না, তাতে ডলার সেভ হবে না। মিরু বাবার ঘরে ঢুকল। বাবা চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে আছেন। ঘুমিয়ে পড়েছেন বলেই মনে হচ্ছে। মিরু ভয়ে ভয়ে টেলিফোনের প্লাগ খুলল। জামিল সাহেব কড়া গলায় বললেন, টেলিফোন নিচ্ছিস কোথায়? মিরু ক্ষীণস্বরে বলল, মা জানি কোথায় টেলিফোন করবে। সেটা আমার ঘর থেকে করতে পারে না, গোপনে করতে হবে। সব জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে। আলনা থাকবে আলনার জায়গায়, টেলিফোন থাকবে টেলিফোনের জায়গায়। টেলিফোন তো মানুষ না যে এক এক সময় এক এক জায়গায় ঘুরে বেড়াবে। যা, তোর মাকে আসতে বল। আচ্ছা। মিরু এসে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি টেলিফোনটা এই ঘরে এনে দাও মা, বাবা আনতে দিচ্ছে না। রাহেলা টেলিফোন এনে দিলেন। মিরু তৎক্ষণাৎ নিউ জার্সিতে কল বুক করল। রাহেলা লক্ষ্য করলেন, মিরু টেলিফোন সেটের পাশে মূর্তির মতো বসে আছে। আগ্রহে এবং আনন্দে তার চেহারাটাই অন্যরকম হয়ে গেছে। রাহেলার খুব মায়া লাগছে। তার কাছে টাকা থাকলে তিনি টিকিট কেটে মেয়েকে স্বামীর কাছে পাঠিয়ে দিতেন। মিরু বলল, মা আজ কিন্তু একটু বেশিক্ষণ কথা বলবো। আচ্ছা। তুমি আবিরকে নিয়ে অন্য ঘরে যাও তো। রাহেলা আবিরকে নিয়ে উঠে চলে গেলেন, আর তার সঙ্গে সঙ্গেই টেলিফোন বাজল। না, নিউ জার্সি থেকে কোনো কল না। মগবাজার থেকে বজলু নামের একটা লোক ফোন করেছে, অরুকে চাচ্ছে। মিরু বলল, ওকে তো এখন দেওয়া যাবে না, আপনার যা বলার আমাকে বলুন।
তাকেই দরকার, জরুরি একটা খবর দেব। বললাম তো তাকে দেয়া যাবে না, সে ঘুমোচ্ছে, শরীর ভালো না। আপনি পরে টেলিফোন করুন। আমি এখানে আমেরিকা থেকে একটা কল এক্সপেক্ট করছি। আপনি কি দয়া করে ওনাকে বলবেন যে মুহিব অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ, ঢাকা মেডিকেলে ইন্টেন্সিভ কেয়ারে আছে। মুহিবটাকে ওনাকে বললেই চিনবেন। আচ্ছা বলবো, আপনি লাইনটা ছাড়ুন, আমিও খুব জরুরি একটা কল এক্সপেক্ট করছি। আপনি দয়া করে খবরটা দেবেন, বলবেন বজলু টেলিফোন করেছিল। ঠিক আছে, বলবো। বজলু নামের অপরিচিত এই মানুষটা টেলিফোন রাখার প্রায় সঙ্গে সঙ্গেই নিউ জার্সির কল পাওয়া গেল। মিরু 10 মিনিট কথা বলল। এই 10 মিনিটে 3 বার কাঁদল, 2 বার ফোঁপাতে ফোঁপাতে বলল, বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোবাসো না। অরুকে যে খবরটা দেওয়ার কথা মিরু সেই খবরটা দিল না, কারণ তার কিছুই মনে নেই। প্রবাসী স্বামীর সঙ্গে কথা বললে তার এরকম হয়, সব কিছু এলোমেলো হয়ে যায়, শরীর ঝনঝন করতে থাকে। সেই রাতে এক ফোঁটা ঘুম আসে না, গলার কাছে কি যেন দলা পাকিয়ে থাকে। অরুর ঘুম ভাঙল সন্ধ্যাবেলা। ঘর অন্ধকার, জানালা দিয়ে শীতের হাওয়া আসছে, আকাশ মেঘে মেঘে কালো। শীতের সময় আকাশে মেঘ করলে কেন জানি খুব বিষণ্ণ লাগে। অরু বিছানা থেকে নামল, বারান্দায় এসে দাঁড়াল। বারান্দায় খুব হাওয়া, গায়ে কাঁপন লাগছে। মিরু বাটি ভর্তি দুধ নিয়ে রান্নাঘর থেকে আসছে। অরুকে দেখে কিশোরীর মতো পরিষ্কার গলায় বলল, তোর দুলাভাইয়ের সঙ্গে টেলিফোনে কথা হলো, 10 মিনিট কথা বললাম। অরু হাই তুলতে তুলতে বলল, দুলাভাই টেলিফোন করলেন না তুমি করলে? আমি করলাম। আমেরিকা থেকে টেলিফোন করা খুব খরচান্ত ব্যাপার, তাছাড়া লাইনও সহজে পাওয়া যায় না। দুলাভাই শুধু লাইন পান না, আর সবাই পায়। এসব কি ধরনের কথা অরু? ঠাট্টার কথা আপা, দুলাভাইয়ের সঙ্গে ঠাট্টা করব না? তোর কথা টেলিফোনে জিজ্ঞেস করছিল। বলো কি, কি সৌভাগ্য! তোর বিয়ের তারিখ হয়েছে কিনা জানতে চাইল। আমি বললাম পৌষ মাসের মাঝামাঝি হবে। অরু হাসতে হাসতে বলল, দুলাভাই বড় বাঁচা বেঁচে গেলেন। বাইরে যেহেতু আছেন, গিফট টিফট কিছু দিতে হবে না, সুন্দর একটা কার্ড পাঠালেই হবে। মিরু কঠিন চোখে তাকিয়ে আছে। অরু বলল, তুমি রাগ করছো নাকি? দুলাভাইয়ের সঙ্গে ঠাট্টা করব না? এই জাতীয় ঠাট্টা আমার ভালো লাগে না। তোদের জন্য দুলাভাইয়ের যে দরদ, তার 1% দরদও তোদের নেই। তাই নাকি? 1 বছর ধরে বেচারা বাইরে পড়ে আছে, আমি ছাড়া একবার কেউ কি তার সঙ্গে কথা বলেছে? বাবার জন্মদিনে সে কার্ড পাঠিয়েছে, বেচারার জন্মদিন গেল, বাবা কি তাকে একটা কার্ড পাঠিয়েছেন না 1 লাইনের চিঠি লিখেছেন? বাবা জানতেন না কবে জন্মদিন? কেন জানবে না? আমি বাবাকে গিয়ে বললাম, বাবা 25শে অক্টোবর আবিরের বাবার জন্মদিন। বাবা বললেন, বুড়ো ধাড়ির আবার জন্মদিন কি? এইভাবে কেউ কথা বলে? না বলা উচিত? মোটেই বলা উচিত না। মিরুর চোখে পানি এসে গেল। ওর বলল, এসব কথা বাদ দাও আপা, দুলাভাই কেমন আছে বলো? ভালো আছে, একটু ঠান্ডা লেগেছিল, এখন ভালো। আপা শোনো, খুব সিনসিয়ারলি একটা প্রশ্নের জবাব দাও তো, খুব সিনসিয়ারলি। তোমার সবচেয়ে প্রিয় মানুষটি কে? তোর দুলাভাই, আবার কে? আচ্ছা আপা, পৃথিবীর সব মেয়েরাই কি তাদের স্বামীকে তোমার মতো ভালোবাসে? মিরু বিরক্ত হয়ে বলল, স্বামীকে ভালোবাসবে না তো রাস্তার মানুষকে ভালোবাসবে? মাঝে মাঝে তুই এমন পাগলের মতো কথা বলিস। ওর অস্পষ্ট স্বরে বলল, পৃথিবীতে প্রতিটি মানুষ যেমন আলাদা, তাদের ভালোবাসাও কি আলাদা? একজনের ভালোবাসা নিশ্চয়ই অন্য একজনের ভালোবাসার মতো নয়। মিরু বলল, কি বিড়বিড় করছিস? না কিছু না। বলতে বলতেই সে লক্ষ্য করল তার কেমন যেন লাগছে। মুহিবের পাশে থাকার জন্যে এক ধরনের তীব্র ব্যাকুলতায় সে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। চিটাগাংয়ে মুহিব কোথায় উঠেছে এটা কি খোঁজ নিয়ে জানা যায় না? সে যদি রাতের ট্রেনে চিটাগাং চলে যায়, ভোরবেলা মুহিবকে ঘুম থেকে ডেকে তুলে বলে, তুমি কেমন আছো? মুহিব কি করবে? খানিকক্ষণ তোতলাবে। বেশি রকম চমকালে সে তোতলাতে শুরু করে। কুৎসিত লাগে। বয়স্ক একজন মানুষ তত করছে, জঘন্য। কেমন হয় চিটাগাং চলে গেলে?
ট্রেনে করে একা একা চলে যাওয়া কি খুব সাহসের কাজ? গোপনে বিয়ে করে এর চেয়ে অনেক বেশি সাহস কি সে দেখায়নি? আচ্ছা, ধরা যাক একা যাওয়া সম্ভব না। সে তো অনায়াসে বজলুকে বলতে পারে, ভাই আপনি আমাকে চিটাং নিয়ে চলুন, আমার খুব যেতে ইচ্ছে করছে। উনি নিশ্চয়ই রাজি হবেন। ময়নার মা এসে বলল, আফা, আম্মা আপনারে ডাকে। অরু মার ঘরের দিকে রওনা হলো। রাহেলার দাঁত ব্যথা তীব্র হয়েছে, ওষুধপত্র এখনো কিছু খাচ্ছেন না। আবরার আসবে, তাকে জিজ্ঞেস করে খাবেন। অরু ঘরে ঢুকে বলল, মা ডেকেছ? দাঁত ব্যথা কি খুব বেশি? হ্যাঁ। কি জন্য ডেকেছ মা? বাতি নিভিয়ে আমার পাশে বস। অরু তাই করল। রাহেলা মেয়ের পিঠে হাত রেখে বললেন, তোর কি কোনো সমস্যা আছে মা? অরু বিস্মিত হয়ে বলল, এই কথা কেন বলছো? না, কোনো কারণ নাই, হঠাৎ মনে হলো। আছে কোনো সমস্যা? না। আজ কলেজ থেকে ফিরে শুনলাম তুই ঘুমোচ্ছিস। বলে দিয়েছিস তোর ঘুম যেন ভাঙানো না হয়, তো ভাবলাম অসুখ বিসুখ করেছে। তোর কাছে খানিকক্ষণ বসলাম, দেখি ঘুমের মধ্যে খুব কাঁদছিস। দুঃস্বপ্ন দেখছিলাম মা। কি দুঃস্বপ্ন? আমি একটা পাঞ্জাবিতে সুতার কাজ করছি, সূঁচ বারবার আমার আঙুলে ফুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। সেই রক্তে পাঞ্জাবিটা মাখামাখি হয়ে গেল। পাঞ্জাবিটা কার জন্য বানাচ্ছিস? রাহেলা শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়েছেন। অরু চোখ ফিরিয়ে নিল। রাহেলা বললেন, ঠিক করে বলতো দেখি মা, আবরার ছেলেটিকে কি তোর পছন্দ না? উনি চমৎকার একজন মানুষ। অনেক সময় চমৎকার মানুষও মনে ধরে না। আমি লক্ষ্য করেছি বিয়ে ঠিক হয়ে যাবার পর থেকেই তোর মধ্যে এক ধরনের অস্থিরতা। ঘুমের মধ্যে তোকে যে আজই কাঁদতে দেখলাম তা কিন্তু না, আগেও দেখেছি। ওরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই মিরু এসে বলল, আবরার সাহেব এসেছেন, এক গাদা খাবার দাবার নিয়ে এসেছেন। রাহেলা বলল, ওকে এখানে নিয়ে আয়। তিনি অরুর চোখের দিকে তাকালেন। অরুর চোখ উজ্জ্বল দেখাচ্ছে। তিনি আশ্বস্ত হলেন, যা আশঙ্কা করেছিলেন তা নয়। সাদা রঙের পিকআপ ধান খেতে পড়ে আছে। ঢাকা চিটাগাং হাইওয়েতে গাড়ির ভিড়। এরা কেউ থামছে না, বরং অ্যাক্সিডেন্টের কাছাকাছি তাদের গাড়ির গতিবেগ বেড়ে যাচ্ছে। এখন গাড়ি থামানোই সমস্যা। আহত মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়তে পারে। কেউ মারা গিয়ে থাকলে সমস্যা আরও বেশি। রাস্তা ব্লক হয়ে যাবে, 2 ঘন্টা 3 ঘন্টার মতো গাড়ি চলবে না। মানুষজন জমবে, পুলিশ আসবে, গাড়ি ভাঙচুরও হতে পারে। গাড়ি ভাঙচুর হওয়া অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিছু একটা হলেই গাড়ি ভাঙা হয়। কাজে অ্যাক্সিডেন্ট হলে হবে, বড় বোকামি হবে গাড়ি থামিয়ে কি হয়েছে খোঁজ নিতে যাওয়া। গাড়ি চালক বা যাত্রী কারো হাতে সময় নেই। ফেরি ধরতে হবে, ফেরির লম্বা লাইনে যেন পড়তে না হয়। গ্রামের কিছু লোকজন পিকআপ ঘিরে দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চা এবং মহিলাদের কান্না শোনা যাচ্ছে। উল্টে যাওয়া পিকআপ থেকে প্রথমে বের হয়ে এলো লিনা। তার চোখে ভয়ের চেয়ে বিস্ময় বেশি। সে ডাকল, আব্বু, আব্বু। লিনার বাবা বের হয়ে এলেন। বেরোল ড্রাইভার মহসিন। মহসিনের বাঁ হাত দিয়ে রক্ত পড়ছে। রক্তে শার্টের অনেকখানি ভিজে গেছে। তবে তার কাছে এই আঘাত খুব গুরুতর বলে মনে হচ্ছে না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে বলল, দাঁড়ায় তামসা দেখতেছেন? এদের গাড়ি থেকে বের করেন। আশেপাশে ডাক্তারখানা আছে কোথায়? গ্রামের মানুষগুলি কোনো জবাব দিল না। একজন বুড়ো শুধু বলল, কয়জনের মৃত্যু হয়েছে? এত বড় অ্যাক্সিডেন্ট, সেই তুলনায় ক্ষতি অল্প। গুরুতর আঘাত পেয়েছে শুধু মুহিব। একমাত্র তারই জ্ঞান নেই। মাথার পেছন দিকের খানিকটা অংশ থেতলে গেছে। মহসিন বলল, ইনারে খুব তাড়াতাড়ি কোনো বড় হাসপাতালে নিতে হবে। আপনারা একটা ব্যবস্থা করেন। ঢাকার দিকে যে গাড়িগুলি যাইতেছে তার একটা থামান। মুহিবের মাথা কোলে নিয়ে একজন মহিলা বসে আছেন। ইনি লিনার মা।
তার আকাশি রঙের শাড়ি রক্তে মাখামাখি হয়ে গেছে। ভদ্রমহিলা এক মনে দোয়া ইউনুস পাঠ করছেন। গ্রামের মানুষের এই দৃশ্য দেখার দিকেই বেশি আগ্রহ। আহত মানুষটিকে ঢাকায় পাঠানোর ব্যাপারে তাদের তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। ওই বুড়ো লোকটা লিনার মাকে বলল, মানুষটা আপনার কে হয়? লিনার মা বললেন, আপনারা কেউ একটু পানি আনবেন, উনারে পানি খাওয়াবো। পানি আনার ব্যাপারে সবার খুব উৎসাহ দেখা গেল। একসঙ্গে 4-5 জন ছুটে গেল। লিনার বাবা ঢাকার দিকে যাচ্ছে এমন কোনো একটা গাড়ি থামাবার চেষ্টা করছেন। হাত তুলে চিৎকার করছেন, কেউ থামছে না। তিনি উপায় না দেখে হাত তুলে রাস্তার মাঝখানে দাঁড়ালেন। তবু কেউ থামছে না, তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এই সময় ছোট্ট লিনা একটা অসীম সাহসের কাজ করল। সেও বাবার মতো দুহাত তুলে রাস্তার একটা অংশ আড়াল করে দাঁড়াল। ঢাকাগামী একটা চেয়ার কোচকে বাধ্য হয়েই থামতে হল। ডাক্তার সাহেব বললেন, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমাদের যা করার আমরা করছি, আপনারা বাইরে অপেক্ষা করুন, হইচই কান্নাকাটিতে সমস্যা হয়। জেবা শান্ত স্বরে বলল, আমি তো কান্নাকাটি করছি না। তবু বাইরে থাকুন, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আমরা রোগীর আত্মীয় স্বজন রাখি না। অবশ্যই মাঝে মাঝে এসে দেখে যাবেন, 24 ঘন্টা ডাক্তার থাকবে, চিন্তার কিছু নেই। জেবা শেষবারের মতো তাকালো। মুহিব চিত হয়ে শুয়ে আছে, তার পুরো মাথায় ব্যান্ডেজ। সেই ব্যান্ডেজ ভিজে উঠেছে রক্তে। চোখ বন্ধ, নাকের ভেতর নল ঢুকে যাচ্ছে, অক্সিজেন দেয়া হচ্ছে, মুখ খানিকটা হাঁ করা। দুটি হাতেই স্ট্রাইপ দিয়ে বিছানার সঙ্গে বাঁধা। মুহিবের বুক ওঠানামা করছে। জীবনের চিহ্ন বলতে ওইটুকুই। ঘরটা ছোট, ছোট ঘরের অনেকখানি দখল করে নিয়েছে যন্ত্রপাতি, অক্সিজেন সিলিন্ডার। ঘরময় মাথা ধরে যাবার মতো কড়া ফিনাইলের গন্ধ। ঘরের ছাদ অনেক উঁচুতে। ছাদ থেকে ইলেকট্রিকের তার ঝুলছে, দেখলেই কেন যেন মনে হয় ফাঁসির দড়ি। ঘরে আলোও কম। মৃত্যুর সময় এই ঘরের রোগীরা পৃথিবীর অসুন্দর একটি অংশ দেখে যাবে। যেবার মনে হলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা উচিত। এই ঘরটা থাকবে আলো বাতাসে ভরপুর। ফুলদানি ভর্তি থাকবে গোলাপের গুচ্ছ, বড় বড় জানলা থাকবে, যে জানলা দিয়ে আকাশের অনেকখানি দেখা যায়। জেবা বারান্দায় চলে এলো। বারান্দায় অনেকেই আছে। মুহিবের বন্ধুরা এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে। বজলুকে ছাড়া জেবা অন্য কাউকে চেনে না। এরা কেউ তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে না, দূরে দূরে আছে। এই ভালো। জেবার এখন সান্ত্বনার প্রয়োজন নেই। বজলুকে দেখা যাচ্ছে বাচ্চা ছেলেদের মতো মাটিতে বসে আছে। কিছুক্ষণ পরপর ফুঁপিয়ে কেঁদে উঠছে। তার স্ত্রী একটা হাত রেখেছে স্বামীর পিঠে, সেও কাঁদছে। শফিকুর রহমান সাহেব তার মেয়ের হাত ধরে মুহিবের বন্ধুদের কাছ থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছেন। অপরিচিত একজন ডাক্তার পাশ দিয়ে যাবার সময় কি মনে করে যেন থমকে দাঁড়ালেন এবং বললেন, নাম কি তোমার খুকি? সারা বলল, আমার নাম প্রিয়দর্শিনী। শফিকুর রহমান মেয়ের দিকে তাকালেন। তার ভুরু কুঁচকে গেল। প্রিয়দর্শিনী নাম মুহিবের দেয়া। মেয়ের জন্মের পর মুহিব বলল, আপা, তোমার মেয়েটা তোমার মতো সুন্দর হয়নি, তবু আমি ওর নাম দিলাম প্রিয়দর্শিনী। জেবা বললেন, তুই নাম দিতে গিয়ে ঝামেলা করিস না তো, তোর দুলাভাই নাম ঠিকঠাক করে রেখেছে, তুই নাম দিচ্ছিস শুনলে বিরক্ত হবে। মুহিব বলল, তোমাদের নামে তোমরা ডাকবে, আমি ডাকবো প্রিয়দর্শিনী। এই যে প্রিয়দর্শিনী, তাকান দেখি আমার দিকে। আমি আপনার মামা। দুবার মা ডাকলে মামা হয়, কাজেই মামা কোনো হেলাফেলার জিনিস না। দুজন মা সমান একজন মামা। এটা হচ্ছে অ্যালজেব্রা, বড় হলে শিখিয়ে দেব। এখন দয়া করে চোখ পিটপিট করুন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার কথা শুনেছেন। কি আশ্চর্য, আপা দেখো দেখো, চোখ পিটপিট করছে। প্রিয়দর্শিনী আমার কথা শুনেছে। শফিকুর রহমান মুহিবের এই নামে যতটুকু বিরক্ত হওয়া সম্ভব ততটুকু বিরক্ত হলেন। তার সমস্ত কাজকর্ম হচ্ছে আনুষ্ঠানিক, কাজেই তিনি মুহিবকে তার অফিসে ডেকে পাঠালেন। বরফ শীতল গলায় বললেন,
আমি আমার মেয়ের নাম রেখেছি সারা, তুমি তাকে এই নামেই ডাকবে। জি আচ্ছা দুলাভাই। দিনের মধ্যে লক্ষ্যবার প্রিয়দর্শিনী বলে ডাকো, যে আমাকে অত্যন্ত বিরক্ত করে, বুঝতে পারছো? পারছি, আপনার সামনে আর ডাকবো না, আমার আড়ালেও এই নামে ডাকবে না। জি আচ্ছা, এটা বলার জন্য আমি তোমাকে খবর দিয়েছিলাম। এখন যাও, কফি খেয়ে যাও, কফি দিতে বলেছি। শফিকুর রহমান সাহেবের কঠিন শাসনে মুহিবের কিছু হলো না। তার অনুপস্থিতিতে সে 1,00,000 বারের জায়গায় 2,00,000 বার ডাকতে লাগলো প্রিয়দর্শিনী। যেবাও এই নাম মাঝে মাঝে বলতো, যেমন, আই মুহিব শোন, তোর প্রিয়দর্শিনী আজ কি করেছে? সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি। আমার চোখের পাতা এক হতেই ওয়াঁ ওয়াঁ করে কান্না, আর আমি চোখ মেলতেই তার কান্না বন্ধ, মুখে হাসি। এইভাবে রাত জাগলে তো আমি মরেই যাব। তোর প্রিয়দর্শিনী কবে বড় হবে? প্রিয়দর্শিনী বড় হয়েছে, এখন তার বয়স 10। সে গোলাপি রঙের একটা স্কার্ট পরে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটা শুধু যে বাবার মতো দেখতে তাই না, স্বভাবও বাবার মতো, খুবই গম্ভীর। প্রায় ঘন্টা 2 মতো সে দাঁড়িয়ে আছে। এই 2 ঘন্টায় সে একটিমাত্র প্রশ্ন করেছে। সেই প্রশ্নের সঙ্গে হাসপাতালের বা বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। সে জানতে চেয়েছে ক্রিসেন্থিমাম বানান কি। শফিকুর রহমান বিস্মিত হয়ে ফুলের বানান বলেছেন এবং জানতে চেয়েছেন, হঠাৎ এই বানানটা কেন মা? সারা বাবার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে বের হয়ে জেবা তার কন্যাকে বললেন, আমরা এখন বাসায় চলে যাব, তুমি থাকবে তোমার বাবার সঙ্গে, আমি আবার ফিরে আসব। তোমার মামার অবস্থা ভালো না, তুমি কি বাসায় যাবার আগে তোমার মামাকে একবার দেখতে চাও? সারা বলল, না। জেবা শান্ত গলায় বলল, যে মানুষটা তোমাকে এত আদর করত, তুমি একবার তার গায়ে হাত বুলিয়ে দেবে না? না। আচ্ছা চলো। মুহিবের বন্ধুরা জেবার দিকে তাকিয়ে আছে। ওদের সান্ত্বনা দেবার মতো কোনো কথা জেবার নেই। তাছাড়া ওরা সান্ত্বনা পেতেও চাচ্ছে না, দুঃখই পেতে চাচ্ছে। জেবা বজলুর কাছে গিয়ে বলল, এখন তো আমাদের আর কিছু করার নেই, বাসায় চলে যাও, বিশ্রাম করো। বজলু বলল, আমি এখানেই আছি, আমরা সবাই থাকব। জেবা খানিকক্ষণ ইতস্তত করে বলল, ওই মেয়েটিকে কি খবর দিয়েছ? অরু? তার সঙ্গে কথা হয়নি, কিন্তু বাসায় খবর দিয়েছি। আচ্ছা, আমি চলে যাচ্ছি, সারাকে খাইয়ে আবার এসে পড়ব। আপনি খুব ক্লান্ত হয়ে আছেন, আমরা তো আছি, 1 সেকেন্ডের জন্য এখান থেকে নড়ব না। জেবা এগিয়ে যাচ্ছে। সে কারো কথাই পরিষ্কার শুনছে না, বুঝতেও পারছে না। চিৎকার করে কাঁদা দরকার, কাঁদতে পারছে না, কান্না আসছে না। শফিকুর রহমান গাড়িতে স্টার্ট দিতে দিতে বললেন, তোমার রেস্ট দরকার, যা ইনএভিটেবল তার জন্য মানসিকভাবে তৈরি হওয়ার প্রয়োজনই রেস্ট দরকার। বাসায় গিয়ে একটা হট শাওয়ার নাও, সামান্য কিছু হলে মুখে দাও, তারপর 2টো সিডাক্সিন খেয়ে ঘন্টা 2 জন্য রেস্ট নাও। জেবা কিছু বলল না, সিটে হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে রইল। পেট্রোলের গন্ধে তার শরীর গুলাচ্ছে, ভয়ঙ্কর খারাপ লাগছে। শফিকুর রহমান বললেন, এরকম করছো কেন, খারাপ লাগছে? জেবা বলল, না, খারাপ লাগছে না। তুমি খুব শক্ত ভঙ্গিতে সিচুয়েশন হ্যান্ডেল করছো, আমি ইমপ্রেসড। আমি ভেবেছিলাম ভেঙে পড়বে, হইচই কান্নাকাটি। জেবা বলল, হইচই কি কখনো করেছি আমি? শফিকুর রহমান চুপ করে গেলেন। জেবা যে স্বরে কথা বলল, সেই স্বর তার কানে অন্যরকম শোনাল, যেন সে কথা বলছে পর্দার আড়াল থেকে। জেবা বাড়ি পৌঁছেই সারাকে গরম পানিতে গোসল করালো। অনেকক্ষণ হাসপাতালে কাটানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। কাজের মেয়েকে খাবার টেবিল সাজাতে বলে সে স্টাডি রুমে ঢুকল। তেমন কোনো কাজকর্ম না থাকলে শফিকুর রহমান এই রুমে ইজি চেয়ারে শুয়ে বিশ্রাম করেন। জেবা বলল, তোমার গোসল হয়েছে? শফিকুর রহমান বললেন, হ্যাঁ। মেয়েকে নিয়ে খেতে বসে যাও, রাত 9টার মতো বাজে,
সারার খিদে পেয়েছে, বিকেলে নাস্তা করেনি। তুমি খাবে না? আমার দেরি হবে। দেরি হবে কেন? আমাদের যেমন খিদে পেয়েছে তোমারও নিশ্চয়ই পেয়েছে। জেবা শফিকুর রহমানের সামনের চেয়ারে বসতে বসতে বলল, তোমার যেমন খিদে পেয়েছে আমার তেমন পায়নি। আমার ভাই মারা যাচ্ছে। কে জানে, হয়তো ইতিমধ্যে মারাও গেছে। শফিক সাহেব নিজেকে সামলে নিলেন। তিনি এইভাবে চিন্তা করেননি। নরম গলায় বললেন, তুমি একটা বিরাট ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছ, তা তো বটেই। ক্রাইসিসটা ফেস করতে হবে, তার জন্য শারীরিক শক্তি দরকার। হাসপাতালে যাবে, রাত জাগবে, এই জন্যই বলছিলাম। এসো, খেতে এসো। চলো। জেবা শান্ত ভঙ্গিতে খাওয়া শেষ করল। শফিক সাহেব চাপিলা মাছের ঝাল তরকারির বেশ প্রশংসা করলেন। খাবার শেষে আর সব দিনের মতো তাকে দুধ চিনি ছাড়া চা দেওয়া হলো। চায়ের কাপ নিয়ে তিনি স্টাডি রুমে চলে গেলেন। ন্যাশনাল জিওগ্রাফিতে তুন্দ্রা অঞ্চলে বরফের ঘর নিয়ে মজার একটা প্রবন্ধ ছাপা হয়েছে। চা খাবার জন্য জেবার তৈরি হতে সময় লাগবে। সারাকে ঘুম পাড়াতে হবে। আজ যে ধকল গিয়েছে, জেবার চট করে ঘুমোবে বলেও মনে হয় না। শফিক সাহেব ঠিক করলেন তিনি নিজেই জেবাকে হাসপাতালে পৌঁছে দেবেন। খানিকক্ষণ থাকবেন, খোঁজখবর নেবেন, ডাক্তারদের সঙ্গে কথা বলবেন। যে দুজনের সঙ্গে কথা হয়েছে তারা রাতের মধ্যে কিছু ঘটে যাবে তা ভাবছেন না। পরিস্থিতি খারাপ হলে তিনি সারা রাতই থাকবেন। জেবা খুশি হবে, সে নিশ্চয়ই এতটা আশা করছে না। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর থেকে তিনি যা করেছেন তাতে জেবার খুশি হওয়া উচিত। খবর পাওয়া মাত্র হাসপাতালে ছুটে এসেছেন। ওষুধ, রক্ত সব ব্যবস্থা করা হয়েছে। তার ছেলেবেলার বন্ধু ডাক্তার রহমতুল্লাহকে নিয়ে এসেছেন। জেবার সামনে ডাক্তার রহমতুল্লাহকে বলেছেন প্রয়োজনে তিনি মুহিবকে ব্যাংকক পাঠাতে প্রস্তুত আছেন। তার দিক থেকে আন্তরিকতার কোনো অভাব তিনি নিজে বোধ করছেন না। অবশ্যই তার মধ্যে এক ধরনের ফর্মাল ভাব আছে। দুঃখে কাতর হওয়ার ভঙ্গি করা তার পক্ষে সম্ভব না। এই জিনিস তার চরিত্রে নেই। অভিনয় তার আসে না। অবশ্যই তিনি দুঃখিত হয়েছেন। মর্মান্তিক ব্যাপার তো বটেই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কৃষ্ণপক্ষ, আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।